শুভ সকাল বন্ধুরা। আজ হলো 19 মে, 4 জ্যৈষ্ঠ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো এজিবিকে ভোট দেওয়ায় মসজিদ থেকে বহিষ্কৃত 7 শিশু, বাড়িঘর উচ্ছেদ করার হুমকি ভোটারকে, থানায় মামলা। বিরোধী দলনেতা হতে প্রস্তুত ওয়াজেদ আলী চৌধুরী, কংগ্রেসের সিদ্ধান্ত এখনও অধরা। সিনিয়রিটির ভিত্তিতে বিরোধী দলনেতা বাছাইয়ের দাবি। পশ্চিমবঙ্গে বন্ধ হলো ইমাম মুয়াজ্জেম পুরোহিত ভাতা, ধর্মীয় সহায়তামূলক প্রকল্প বন্ধের সিদ্ধান্ত সরকারের। মূল্যবৃদ্ধি রুখতে কঠোর সরকার, ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। উন্নয়নের গতি বাড়াতে পর্যালোচনা মুখ্যমন্ত্রী হিমন্তের। ডলারের সামনে টাকার টানা পতন, 97-এর দোরগোড়ায় ভারতীয় মুদ্রা, 10-এ কাঁপল শেয়ার বাজারও। আকাশে 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 28 মে সারা দেশে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় দুই ধর্মীয় উৎসবের মধ্যে একটি উৎসব, পবিত্র ঈদুল আজহা। অপরিকল্পিত পাহাড় কাটার ফলে কৃত্রিম বন্যা, স্বীকার করলেন বিধায়ক কমলাক্ষ। জল নিষ্কাশন নয়, মানুষের হাঁটা চলার জন্য ব্যবহার হচ্ছে কাঠিগোড়ার ড্রেন। শিলচর গুয়াহাটি ট্রেনে প্রবীণ মহিলাকে তল্লাশির ভিডিও ঘিরে চাঞ্চল্য। এবং সর্বশেষ খবরটি হলো তারাপুরের কাশীপুরে ভয়াবহ নদীভাঙ্গন পরিস্থিতি পরিদর্শনে বিধায়ক রাজদীপ রায়। এবারে শুনুন বিস্তারিত খবর। অগপ প্রার্থীকে ভোট দেওয়ায় মসজিদ থেকে ভোটার ও তার ভাইয়ের মোট 7 শিশুকে বহিষ্কার করা হয়েছে। অবাক ঠেকলেও এমন চাঞ্চল্যকর অভিযোগই তুললেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের এক ভোটার। তার এই চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠেছে। অভিযোগকারী ভোটারের দাবি, সম্প্রতি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচনে মিত্রজোটের শরিক দল অগপ প্রার্থীকে ভোট দেওয়ায় তার 4 সন্তান সহ তার খুড়তুতো ভাইয়ের 3 সন্তানকে ইতিমধ্যেই স্থানীয় একটি মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাথারকান্দি থানাধীন ইলাসপুর জিপির 7 নম্বর ওয়ার্ডের উত্তর বান্দরকোনা 2য় খণ্ডের বাসিন্দা গিয়াসউদ্দিন খানের অভিযোগ, এনডিএ জোটের সমর্থিত এজিপি প্রার্থী ইকবাল হোসেনের পক্ষে ভোট দেওয়ার পর থেকেই তিনি ও তার পরিবারের লোকজন চরম হেনস্থার শিকার হচ্ছেন। পাশাপাশি কচিকাচাদের শিক্ষার অধিকার হরণ করা হচ্ছে। গিয়াসউদ্দিনের দাবি, বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় স্থানীয় মলমটিলা স্কুলে ভোট কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পেয়েছেন প্রায় 417টি ভোট এবং অগপ প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন প্রায় 69টি ভোট। ইকবাল হোসেনের পক্ষে এই 69টি ভোট পড়ায় তারপর বিপদের ঘণ্টা বাজে, যার ফলে স্থানীয় মসজিদ থেকে তার 4 সন্তান যথাক্রমে তামান্না ফিরদৌস, তানভীর খান, তানজিদ খান ও তৌহিদ খান সহ তার খুড়তুতো ভাইয়ের 3 সন্তান যথাক্রমে নাজিম উদ্দিন খান, নিয়াজ উদ্দিন খান, নাসির উদ্দিন খানকে মসজিদে পড়াশোনা চালিয়ে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু যে শিশুদের পড়াশোনা বন্ধ করা হয়েছে তাই নয়, বরং বাসস্থান থেকে তার পরিবারকে উচ্ছেদ করার হুমকিও দেওয়া হচ্ছে এবং ক্রমাগত ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ গিয়াসউদ্দিন খানের। তার সাফ কথা, ভোট দেওয়ার মতো গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগের পর থেকেই এমনই নজিরবিহীন হেনস্থার মুখে পড়তে হয়েছে তাকে। শেষ পর্যন্ত আইনি সুরক্ষার জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তিনি। সোমবার পাতারকান্দি থানায় প্রতিবেশী কামাল উদ্দিন, বশির আহমেদ ও ফখর উদ্দিনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গিয়াসউদ্দিন খান। এতে উল্লেখ করেছেন গত 17 মে বিকেল 5টার সময় বিবাদীরা তাকে রাস্তায় আটক করে মিত্রজোট প্রার্থীকে কেন ভোট দেওয়া হলো সেটার জন্য কৈফিয়ত তলব করার পাশাপাশি তাকে মারধরও করে, এমনকি হামসাইয়া থেকে একগড়ি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ গিয়াসউদ্দিন খানের। বর্তমানে তিনি সহ পরিবারের লোকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী গিয়াসউদ্দিন খান। পরবর্তী খবরটি হলো বিরোধী দলনেতা হতে প্রস্তুত ওয়াজেদ আলী চৌধুরী, কংগ্রেসের সিদ্ধান্ত এখনও অধরা। বিধানসভার প্রথম অধিবেশনের দিন এগিয়ে এলেও বিরোধী দলনেতা কে হবেন সেটা এখনও ঠিক করে উঠতে পারেনি কংগ্রেস। তবে সিনিয়রিটির ভিত্তিতে বিরোধী দলনেতা বাছাইয়ের দাবি উঠেছে দলে। তবে সিনিয়রিটির ভিত্তিতে 6 বারের বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীকেই শেষ পর্যন্ত বিরোধী দলনেতার পদ দেওয়া হতে পারে। আজ কংগ্রেস হাইকমান্ড অসমের বিরোধী দলনেতার নাম ঘোষণা করতে পারে বলে খবর রয়েছে। মাত্র 19 জন বিধায়ক নির্বাচিত হলেও বিধানসভার বিরোধী দলনেতার পদ পাবে কংগ্রেস।
126 সদস্যের বিধানসভায় বিরোধী দলনেতার পদ পেতে হলে প্রয়োজন 13 জন বিধায়কের, সেখানে কংগ্রেসের বিধায়ক রয়েছেন 19 জন। ফলে বিরোধী দলনেতার পদ পেতে কোনো সমস্যা নেই বিরোধী দলের। কিন্তু জটিলতা হচ্ছে দেবব্রত শইকীয়ার উত্তরসূরি কে হবেন তা নিয়ে। আগামী 21 মে থেকে ষষ্ঠদশ বিধানসভার প্রথম অধিবেশন বসবে, কিন্তু কংগ্রেস এখনও বিরোধী দলনেতা বাছাই করে উঠতে পারেনি। বিরোধী দলনেতা যে এখনও বাছাই করে উঠতে পারেনি কংগ্রেস, তার কারণ ভিন্ন। বিধানসভা ভোটে যে 19 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে 18 জনই মুসলিম বিধায়ক। একমাত্র হিন্দু বিধায়ক জয়প্রকাশ দাস জয়ী হয়েছেন মুসলিম বহুল নাওবৈচা কেন্দ্র থেকে। হিন্দু অধ্যুষিত একটি কেন্দ্রেও জয়ী হতে পারেনি কংগ্রেস। ফলে ভোটের পর থেকে কংগ্রেস মুসলিমদের দলে পরিণত হওয়ার বিষয়টি চর্চিত হচ্ছে। পরবর্তী খবরটি হলো, পশ্চিমবঙ্গে বন্ধ হলো ইমাম মুয়াজ্জেম পুরোহিত ভাতা। ধর্মীয় সহায়তামূলক প্রকল্প বন্ধের সিদ্ধান্ত সরকারের। ধর্মের ভিত্তিতে সরকারি ভাতা ও অনুদান ব্যবস্থায় বড়সড় বদলের পথে হাঁটল রাজ্যের নতুন বিজেপি সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নের স্পষ্ট বার্তা, এবার থেকে ধর্ম নয়, প্রয়োজন ও আর্থসামাজিক অবস্থার ভিত্তিতেই সরকারি সুবিধা দেওয়া হবে। সেই সিদ্ধান্তের জেরেই আগামী মাস থেকে একাধিক বাধা ও বৃত্তিমূলক প্রকল্প বন্ধ হতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ধর্মীয় ভাতার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বতন তৃণমূল সরকারের আমলে চালু হওয়া পুরোহিত ভাতা এবং ইমাম মুয়াজ্জিন ভাতা জুন মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে পুরোহিত এবং ইমাম মুয়াজ্জিনদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হতো রাজ্যের তরফে। পাশাপাশি পুরোহিতদের বাড়ি সংস্কারের জন্য অনুদানের ব্যবস্থাও ছিল। সরকারি সূত্রে জানা গিয়েছে, সংখ্যালঘু বিষয়ক দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং মাদ্রাসা শিক্ষা দফতরের আওতায় থাকা বেশ কিছু প্রকল্প পুনর্বিবেচনা করা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঐক্যশ্রী প্রকল্প। এতদিন সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য এই প্রকল্পে প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। এবার সেই প্রকল্প বন্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জাকাত স্কলারশিপ প্রকল্প বন্ধ হতে পারে। আর্থিকভাবে পিছিয়ে পড়া মুসলিম পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য এই প্রকল্পে সহায়তা দেওয়া হতো। একই সঙ্গে ওবিসি ও তফসিলি পড়ুয়াদের জন্য চালু ওয়েসিস স্কলারশিপ নিয়েও পুনর্বিবেচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনিক কাঠামোয় সমতাভিত্তিক নীতি কার্যকর করার বার্তা দিচ্ছে। সরকার স্পষ্ট জানিয়েছে, বৃত্তিমূলক শিক্ষা বা সাধারণ কল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হচ্ছে না, শুধু ধর্মের ভিত্তিতে বিশেষ সুবিধা দেওয়ার নীতিকেই বদল আনা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, শিলচর গুয়াহাটি ট্রেনে প্রবীণ মহিলাকে তল্লাশির ভিডিও ঘিরে চাঞ্চল্য। শিলচর গুয়াহাটি রুটের একটি ট্রেনে এক প্রবীণ মহিলাকে ঘিরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজেকে শিলচরের রাঙ্গিরখাড়ি থানার এক পুলিশ আধিকারিকের স্ত্রী বলে পরিচয় দেওয়া এক মহিলা এবং তার সঙ্গে থাকা কয়েকজন যুবক ওই প্রবীণ মহিলার ব্যাগ তল্লাশি করেছেন। ভিডিওতে দেখা যায়, মহিলার ব্যাগ থেকে কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি, বরং সেখানে কাপড় চোপড়, কিছু খাদ্য সামগ্রী, শুকনো মাছ, চাল এবং টিফিনে রাখা রুটি পাওয়া যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী ওই প্রবীণ মহিলা সম্ভবত নাগাল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। তবে তার প্রকৃত পরিচয়, যাত্রার উদ্দেশ্য বা নাগরিকত্ব সম্পর্কে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ যাত্রী বা ব্যক্তির কি আইনত অন্য যাত্রীর ব্যাগ তল্লাশি করার কি অধিকার রয়েছে? যদি কোনো সন্দেহ থেকেই থাকে, তাহলে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ বা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ বা জিআরপিএফ এর সাহায্য নেওয়া হয়নি কেন? এছাড়াও রাঙ্গিরখাড়ি পুলিশ কর্মীর পরিবারের পরিচয় ব্যবহার করা হয়ে থাকলে তা কতটা সত্য, এবং যদি ভুয়া পরিচয় ব্যবহার করা হয়ে থাকে তবে তার উদ্দেশ্যই বা কি, তা নিয়েও প্রশ্ন উঠছে। সচেতন মহলের মতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত তল্লাশি চালানো বা জনসমক্ষে কাউকে অপমান করা গুরুতর আইনি ও সামাজিক প্রশ্নের জন্ম দিতে পারে। পরবর্তী খবরটি হলো, তারাপুরের কাশীপুরে ভয়াবহ নদী ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শনে রাজদীপ রায়।
টানা ভারী বর্ষণের জেরে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। কোথাও সেতু ভেঙে পড়েছে, আবার কোথাও রাস্তার মাটি ধসে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সোমবার তারাপুর শিববাড়ি রোড সংলগ্ন কাশীপুর এলাকার ভয়াবহ নদীভাঙ্গন কবলিত অঞ্চল সরেজমিনে পরিদর্শন করেন শিলচরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজদীপ রায়। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। জানা গেছে, কাশীপুর এলাকায় প্রায় 5 থেকে 6 শতাধিক পরিবারের বসবাস। বর্ষার শুরুতেই নদীবাঁধ ও রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে উদ্বেগ বাড়তে শুরু করে বর্তমানে নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কের দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিধায়ক রাজদীপ রায় আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি দ্রুত বিভাগীয় কর্তৃপক্ষ ও সরকারের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হবে। তার এই তৎপরতায় কিছুটা স্বস্তি ও আশার আলো দেখছেন কাশীপুর এলাকার মানুষ। পরবর্তী খবরটি হলো, রাজ্যে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে সোমবার তার সভাপতিত্বে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পেট্রোল ডিজেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে অসাধু চক্র বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়াতে না পারে, সেই লক্ষ্যে জেলা প্রশাসনকে একাধিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে রাজ্যের অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য পর্যবেক্ষণ ব্যবস্থার পর্যালোচনা করা হয়েছে। বাজারের ভারসাম্য বজায় রাখা এবং যে কোনো অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে একাধিক নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি জানান, জেলা আয়ুক্তের নেতৃত্বে আগামী 3-4 দিনের মধ্যে জেলা পর্যবেক্ষণ কমিটির বৈঠক আহ্বান করতে হবে। পাশাপাশি সব দোকান ও পাইকারি বিপণিতে খুচরা ও পাইকারি মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অভিযোগ প্রমাণিত হলে ট্রেড লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, জেলা আয়ুক্ত চেম্বার এবং বাণিজ্যিক সংস্থাগুলোর সঙ্গে সাপ্তাহিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চিহ্নিত ও প্রতিরোধে মাঠ পর্যায়ে নজরদারি আরও জোরদার করা হবে। এছাড়া এলপিজি সিলিন্ডার বিতরণের সমস্যা দূর করতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের দ্রুত আধার সংযুক্তিকরণের কাজও ত্বরান্বিত করা হবে। তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, সরকার সর্বদা জনসাধারণের সমস্যার সমাধানে গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও প্রতিটি ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যাবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।